সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন ইশতিয়াক বারী এবং দেবলীনা সুর। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয়ে আলোচনায় যেতে চাই, যে আমি শুনেছি বা জেনেছি, দেখেছি আপনারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন। ভারতবর্ষের একটি সফর ছিল, তাই না, প্রায় 100 জনের। সেই সফর তো আছে, পাশাপাশি আমি সার্বিকভাবে একটু জানতে চাই যে বাংলাদেশ যখন সেই বাংলাদেশ, আমাদের তরুণরা এখন বাংলাদেশকে কিভাবে দেখে? তারা কি শুধুমাত্র স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই দিবসগুলোতে তাদের প্রোফাইলে লাল সবুজ মিশিয়ে ফেলছে, তারপর হচ্ছে পোশাকের মধ্যে লাল সবুজের ছটা থাকছে, হ্যাঁ, বা বিভিন্ন রকম বাংলাদেশের বিভিন্ন রকম ছবি ভাইরাল করছে, এই দিয়ে বাংলাদেশ তাদের কাছে, বাংলাদেশ আসলে তাদের কাছে কেমন? ইশতিয়াক শুরু করুন। আমি যদি বলি, এই সফরটাতে আমরা গিয়েছি, আমরা লেখক ছিল, সাংবাদিক ছিল, শিল্পী ছিল, শিল্পীও বিভিন্ন রকমের ছিল, গায়ক ছিল, গায়িকা ছিল, নাচের শিল্পী ছিল, এবং হচ্ছে সবচেয়ে বড় কথা যারা ছাত্রছাত্রী। আসলে আমি বলবো যে ওরাই আসলে আমাদের প্রত্যেকটা সফরকে, যে ছোট ছোট জায়গা, আমরা যেমন হচ্ছে নয়াদিল্লি থেকে আগ্রা গিয়েছি, আগ্রা থেকে আবার নয়াদিল্লি ফিরেছি, আবার আহমেদাবাদ গেলাম, এই সফরগুলিতে যে বাসের জার্নিগুলি, তারপর প্লেনের জার্নিগুলি, এই রাস্তাকে কিন্তু তারাই মাতিয়ে রেখেছে। এবং আমি লক্ষ্য করলাম তারা প্রত্যেকেই দেশাত্মবোধক গান গাচ্ছে, তারা আসলে ওই প্যাশন নিয়ে কবিতা আবৃত্তি করছে। খুবই অবাক হলাম। ইনফ্যাক্ট গুজরাটে আমাদের একটা ইউনিভার্সিটিতে কালচারাল এক্সচেঞ্জ ছিল, ওখানে আমরা রিসাইটেশন করেছে, সব অসাধারণ রিসাইটেশন করেছে এবং সবই দেশাত্মবোধক কবিতার উপরে। আমরা বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়াতে গেলাম, পা রাখার সাথে সাথেই আমরা সবাই মিলে একটা ছোট্ট বাংলাদেশ হয়ে গেলাম। এবং ও যেটি বললো আর কি, যে তখন আসলে পোশাকে কিংবা আচরণে প্রকাশের থেকে আমাদের কাজে যেন অনেক বেশি করে প্রকাশ পেতে থাকলো। আমরা যেমন ওদের কালচার, ওদের ঐতিহ্য, ওদের সংস্কৃতি দেখতে থাকলাম, সেই সাথে সাথে কিন্তু আমরাও আমাদেরকে প্রকাশ করতে থাকলাম, আমাদের সংস্কৃতি। এবং ও যেটি বললো যে গুজরাটে গিয়ে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ পেয়েছি, এবং সেই জায়গাটিতে যেটি হয়েছে সেটি প্রতিনিধিত্ব, সেই কালচারাল সাইডটা প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়েছিল আমার। এবং আমার মনে হয়েছিল যে তারা হয়তো আমাদের ভাষা বুঝছে না, কিন্তু তাদের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সবকিছু মিলে, আমাদের প্রেজেন্টেশন সবকিছু মিলে মনে হয়েছিল যে গুজরাটের বুকে এক টুকরো ছোট্ট বাংলাদেশ। আমি যদি একটু যুক্ত করি, ওদিন যেটা হয়েছিল, আপারা যখন গান গাচ্ছিল গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে আসলে আমাদের প্রোগ্রামটা হয়েছে, তো আপনারা স্টেজে ছিলেন 10 জন, তো ওনারা কবিতা আবৃত্তি করলেন, গান গেলেন। তো হয়েছে কি, একটা সময় এমন আবহ তৈরি হলো, আমাদের সবাই পেছন থেকে 100 ডেলিগেটসের সবাই আসলে ফ্রন্টে চলে আসলো, কেউ যে যেটা পারছে, যেভাবে নাচতে পারছে, কেউ গেয়ে মজা করছে। এবং আমি দেখলাম একটু পরে ইন্ডিয়ানরা সবাই তারা এটার সাথে যুক্ত হলো, এবং এমনকি তাদের ইউনিভার্সিটির যে ভিসি ছিলেন উনিও এটাতে খুব ক্ল্যাপিং দিয়ে খুব তাদের সাথে নাচ করছে, গান গাইছে, এবং গানগুলো ছিল দেশাত্মবোধক, আমাদের ফোক সং। তো সত্যি আসলে মনে হচ্ছিল, মানে ওই মুহূর্তের জন্য মনে হয়নি যে আমরা গুজরাটে আছি, মনে হচ্ছিল আমরা যেন বাংলাদেশেই আছি। এবং তারাও আমাদের সাথে খুব এত ভালোভাবে পার্টিসিপেট করেছে যে ওই পার্টিসিপেশন দেখে ওই ইউনিভার্সিটির কর্মকর্তারা আরো 10 মিনিট আমাদেরকে একটা বাড়িয়ে দিয়েছে, একটা ফুটবল ফিল্ডে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে আবার তাদের একটা নিজস্ব ট্রেডিশনাল সঙ্গে আমাদের সবাইকে ইন্টারাকশন করার একটা সুযোগ দিয়ে দিয়েছে আর কি। এই 100 জনের মধ্যে তো নানা পেশার ছিল, নানা কাজের সঙ্গে যুক্ত মানুষ বা তরুণরা ছিলেন, তাই না? এটার সঙ্গে শিল্পীদের মধ্যে অনেক রকম ছিল, বহুমাত্রিকতা ছিল। সেই জায়গা থেকে কাজ করতে যে মানে এই দেখতে দেখতে কিন্তু একটা জিনিস দেখা গিয়েছে যে আমি হয়তো অর্থনীতির সঙ্গে আছি, আমি হয়তো গানের সঙ্গে আছি, আমি অন্য যে কোনো কাজ, সাংবাদিকতার সঙ্গে আছি, ওদেরকে কিন্তু আমাদের দেখা হলো। ভারতেরও হয়তো খুব অল্প সময়ের দেখা, পেশাদারিত্বের জায়গা থেকে ওই পেশার প্রতি যে এক ধরনের একাগ্রতা, সেই জায়গাগুলির সঙ্গে আমরা কি নিজেদের তুলনা করেছি কিনা গতির দিক থেকে? আমি যদি বলি, আমি আবারও ওই দিল্লি মিউজিয়াম থেকে শুরু করি, যেটা থেকে আসলে আমরা শুরু করলাম আমাদের যাত্রা। তো ওখানে আমরা গিয়ে যেটা দেখতে পেরেছি, সভ্যতার যে ক্রমবিকাশটা তারা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। তো ওই সংরক্ষণের একটা বিশেষ জায়গা আমার খুব দেখতে ভালো লেগেছে। একটা হচ্ছে যে আর্কিওলজিক্যাল সাইট, আর্কিওলজিক্যাল ভ্যালুজ, এগুলি তো আছেই, তারপরে যে একটা নান্দনিক দেখার যে একটা নান্দনিক সত্তা বা একটা সৌন্দর্য, ওই জিনিসটাকে ওরা সংরক্ষণ এবং নান্দনিকতার একটা সংমিশ্রণ আসলে ছিল। ওটাই হয়তো আমরা আরেকটু ইমপ্রুভ করে যেতে পারি ভবিষ্যতে। কিন্তু আরেকটা জায়গা, যে জায়গাগুলিতে ছিল, যেমন হচ্ছে আমরা যখন ইন্ডিয়া গেটে গেলাম, ইন্ডিয়া গেটে গিয়ে যখন আপনি প্রশ্ন করলেন যে আমরা আমাদের তরুণরা কি ফেসবুকেই শুধুমাত্র পোস্ট দিয়ে
বাঙালিয়ানা প্রকাশ করে কিনা, এটা কিন্তু তারা এটাও কিন্তু একটা ওয়ার মেমোরিয়াল। ওখানেও প্রায় ৮২,০০০ সৈন্যের আপনার প্রথম ওয়ার্ল্ড ওয়ারের যে স্মৃতি তাকে ধারণ করার চেষ্টা করা হচ্ছে ওই ইন্ডিয়ান গেটের মাধ্যমে। কিন্তু ওখানেও কিন্তু তারা আসলে ওই সেলফি বলেন, তারপরে হচ্ছে গিয়ে ফুচকা খাওয়া সবকিছুই করছে। এই জন্য যে তারা আসলে ওই মাহাত্ম্যটাকে ভুলে গিয়েছে তা কিন্তু নয়, ওটা একটা সেলিব্রেশনের অধ্যায়। কিন্তু যখন আবার আপনি একটা ফর্মাল ফর্মে আসেন, তারা কিন্তু ওই জিনিসগুলি জেস্টারগুলি দেখায়। উৎসব একটা থাকবে, মানে একটা উদযাপন থাকবে, কিন্তু উদযাপনের দিন শেষ হয়ে যায় কিনা, আমরা যখন আমার কাজে ফিরে আসি আমার সাথে আমার বাংলাদেশের ইতিহাসটা কতটুকু থাকে। হ্যাঁ, এই যে প্রত্নতত্ত্বের কথা আপনি বললেন, সেই জায়গা থেকে আমারও কিন্তু সমৃদ্ধি, আমার সভ্যতাও কিন্তু অনেক দিনের, তাই না? একটা ক্রমবর্ধমান একটা আমাদের ইতিহাসের পরম্পরা আমরা এই আজকের বাংলাদেশে এসেছি, সেই জায়গাটা আমরা আসলে নিজেকে কতটুকু জানি বলি না। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস, এটা ভীষণ শক্তিশালী একটা ইতিহাস, এবং বহু কঠিন কঠিন অধ্যায় বা ধাপগুলো পার করে কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি। আমরা বাংলায় কথা বলছি, বাংলায় গান করছি, আজকে এই জায়গায় বসে কিন্তু আমরা এই যে একটা বলবো যে চারণ করছি। তো এটা শুধু বিশেষ একটি দিনের না, কারণ এটা আমি নিজের মধ্যে পালন করি। আমার মনে হয় যে এই ভালোবাসা, এই শ্রদ্ধা বিশেষ একটি দিনের না, এটি প্রতিদিনের। আমাদের আসলে এই যে তরুণদের একটা বড় জনগোষ্ঠী এখন, হ্যাঁ, যদি আমরা আমাদের মোট জনসংখ্যা এবং তরুণ জনগোষ্ঠীর দিকে তাকাই, সেই জায়গা থেকে আমাদের এই তরুণরা যদি দক্ষ জনশক্তিতে রূপান্তর হয়, তাহলে আমাদের এই যে জিডিপি বলেন আর অনেক অর্থনৈতিক যে বিষয়গুলি আমরা বলে সূচকগুলিতে আমরা এগিয়ে যাবো। কিন্তু বলা হচ্ছে যে আমাদের দক্ষ ব্যবস্থাপক তৈরি হচ্ছে না। জি, আপনি যেটা বলছেন সেটা আসলে সত্য কথাই বলছেন, যে আমাদের সংগঠক তৈরি হচ্ছে না, যদি আমি ওভাবে বলি। এখন যদি একটু ব্যাক এন্ড ফোর্থ করি আমি, তাহলে দেখতে পাই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, আমি যদি অর্থনীতির ছাত্র হিসাবেই বলি, যে আমাদেরকে যা পড়ানো হয় থিওরির জায়গায় ঠিক আছে, বাট যখন আমরা এই জায়গাটাকে একটা স্টুডেন্টের এক্সাইটমেন্টের জায়গায় নিয়ে আসবো, তখন আসলে আমাকে প্র্যাকটিক্যাল রেলেভেন্সটা কতটুকু সেটা দেখতে হবে। সো আমরা এখনো বইগুলি অনেক পুরনো, আমাদের দেশের বই তো নেই ওভাবে। আমরা আসলে আমেরিকা বা বাইরের বইগুলি যখন পড়ছি, তখন ওই বইগুলিও লেখা হয়েছে 15 বছর 20 বছর আগে, সেটা আজকে আমি পড়ছি। সো আসলে আমার তরুণ এক্সাইটেড হচ্ছে না যে এই পড়াটা দিয়ে আমি কি করব, সে বুঝতে পারছে না। সে হয়তো যখন কাজের ক্ষেত্রে যাচ্ছে তখন সে বুঝছে, ও আমি তো ওটা মিস করে এসেছি, কিন্তু ওই সময় সে আসলে উত্তেজিত হয়নি ব্যাপারটাতে নেয়ার ক্ষেত্রে, শিক্ষাটা গ্রহণ করার ক্ষেত্রে। অর্থনীতি এখন 15 বছর 20 বছর আগে যে কথা বলা হয়েছিল, অর্থনীতি সেই জায়গায় নেই। এক্স্যাক্টলি। আমি একটু এই কথা সূত্র ধরে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে ও যেটি বললো যে শিক্ষা ব্যবস্থার কথাটাতেই আসি, যে আমাদের আসলে এখন যে শিক্ষা ব্যবস্থা আছে, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে এই লেসনটুকু শেষ করতে হবে, এবং সেটি যেটি হচ্ছে যে একটা বাচ্চা কিন্তু তার কোচিং এবং পড়াশোনা সবকিছু মিলিয়ে এটা খালি গিলছে, বলবো যে এটা হজম করা হচ্ছে, কিন্তু আত্মস্থ হচ্ছে না। আমরা এই যে ডেলিগেটস হিসেবে গেলাম, আমরা বিভিন্ন জায়গাগুলো ঘুরেছি, হ্যাঁ রাজ্যগুলো ঘুরেছি, এবং ওদের যে ঐতিহ্যের সাথে আমরা মিশেছি বা দেখেছি। তো সেখানে কিন্তু আমরা দেখেছি আমাদের সাথে সাথে অনেক ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে গেছে ভিজিট করতে, এবং আমরা যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি সেটি হচ্ছে এটা ওদের পড়াশোনারই একটা অধ্যায়, যেটি ওরা পড়ছে সেটি ওরা দেখছে। তাহলে কি হচ্ছে, ওদের পড়াশোনা ওরা যেটি পড়ছে সেটি ওদের কিন্তু মনে থাকছে। কিন্তু আমাদের মনে হয় যে আমাদের এই যে ব্যবস্থার এই পরিবর্তনটা হলো, এটাও কিন্তু একটা বড় ভীষণ বড় রকম একটা বিপ্লব আনতে পারে। যেমন আমি আবারও এই সফরেই যাব, আমি যখন আগ্রা ফোর্টের কথা বলি, তাজমহলের কথা বলি, বা বিভিন্ন ধরনের মিউজিয়ামের কথাগুলি বলি, আমরা আসলে ওই 6-7 এর যে বইয়ের মধ্যে ইতিহাস পড়েছিলাম, ওটা একটা রিফ্লেকশন আমরা দেখলাম। আমরা কিন্তু আউড়ে বেড়েছি আসলে যে কি পড়েছি আর কি দেখছি। ওই যে একটা জিনিস যে দেখা থেকে শেখা, ওই জায়গাটা মনে হয় আমাদের এখনো একটু জানা এবং দেখাটা যদি সমন্বয় করা যায়, তাহলে আরো বেশি সমৃদ্ধ হয়ে যায়। মনে হয় আপনার কাছে যে আমাদের ওই জায়গায় একটু ঘাটতি আছে কিনা, যে আমরা পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক ব্যবসা প্রশাসনে অনেক শিক্ষার্থী পড়ছে, বের হচ্ছে, আরো অনেক বিষয়ের কথা আমরা বলতে পারি। সেই জায়গা থেকে যদি আপনি বলেন। দেখেন, এখানে কে কি পড়বে এটা তো একদম তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনার জায়গা, বাট আমি যদি নিজস্ব চিন্তা ভাবনার জায়গা, কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, যে আমার আসলে 10 বছর পর আমার শিল্প কোথায় যাবে, আমার এখানকার সেবা খাত কতটা বিকাশ লাভ করবে, সেখানে আমার কি টেলিকম শিল্পে না হোটেল ব্যবস্থাপনার লোক লাগবে। জি, এটা তো একটা হচ্ছে যে দেশ যত আগাবে সেটার সাথে সাথে আপনার স্ট্যাটিস্টিক্স এর কোয়ালিটি বেটার হতে থাকবে, এটা একটা আছে। বাট হ্যাঁ, আমাদের আসলে এখন যে পরিমাণে তরুণ বের হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে,
সেই থেকে আমাদের একটু হয়তো সরে আসা উচিত, সরে আসলে আমাদের একটু প্রফেশনাল ডিগ্রির দিকে যাওয়া উচিত, একটু কারিগরির দিকে যাওয়া উচিত, যে কোন জায়গায় কতটুকু লাগবে। যেমন আমরা ট্যুরিজমকে এখনো পর্যন্ত ফ্লারিশ করতে পারিনি। আমি 1 বছরে ধরেন যে কয়েকটা কনফারেন্সে গিয়েছি, তো আমি যেটা দেখলাম যে ওখানে যে মানুষগুলি সার্ভ করছেন বিভিন্ন জায়গাতে, তো ওনাদের প্রত্যেকেরই স্কোপ আছে আরো ভালো কাজ করা, কিন্তু আসলে ওনারা ট্রেন না বিকজ এই সেক্টরটা নতুন, এবং হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, কেউ বাংলা পড়ে এসছেন, কেউ ইংরেজি পড়ে এসছেন, যেভাবে যে চাকরিটা পেয়ে যাচ্ছে নিয়ে নিচ্ছে। এই যে একটা দ্বিধা মানুষের মধ্যে চাকরি না পাবার, শিক্ষার যে মিশ্রণ ব্যবস্থা আছে, হ্যাঁ সব জায়গায় আছে, কিন্তু আমরা এই যে ইংরেজি শিক্ষাটাও ঠিক মতো করতে পারছি না, বলি না। মানে আমি তো জাস্ট ওর সূত্র ধরেই, মানে আমিও বলতে চাইছিলাম, আমি মিলিয়েই বলছি কথাটি। সেটি হচ্ছে যে আসলে আমাদের দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন দরকার। কারণ ও যে কারিগরি শিক্ষার কথা বললো, বা আমরা যদি এখন নার্সিং এ যাই, কিংবা বেবি সিটার যেটাকে আমরা বলছি, এই যে বা একজন মেকআপ আর্টিস্ট, আমাদের দেশে কিন্তু আমাদের কিন্তু এখনো দৃষ্টিভঙ্গি সেই পরিবর্তনটা আসেনি। আমরা মনে করছি যে এই কাজটা মানে বোধহয় এটা একটু আমরা একটু নিচু চোখে হেয় করে দেখছি। কিন্তু বিদেশে বা অন্যান্য দেশগুলো, বহির্বিশ্বগুলোতে কিন্তু এই এডুকেশন গুলোকে অনেক বেশি যত্নবান হচ্ছে, এবং তারা কিন্তু এইগুলোকে মানে অনেক বেশি এটার মাধ্যমে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। প্লাম্বারও অনেক গুরুত্বপূর্ণ পেশা, প্রত্যেকটি পেশায় খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে হবে এবং প্রত্যেকটি জায়গাকে অনেক বেশি সমৃদ্ধ করতে হবে, তাহলে বোধহয় আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো। এবং আরেকটি কথা বলতে চাই যে মানে আমি যেটি জেনেছি সেটি হচ্ছে যে একটি শিক্ষার্থী, সে হয়তো বা সঙ্গীত বিষয়ে তার খুব বেশি ধারণা নেই, সে হয়তো বিশেষ কোনো একটি সাবজেক্টে পড়াশোনা করবার জন্য পরীক্ষা দিল, সে যখন সেই সাবজেক্টটাতে চান্স পেল না, তাকে আলটিমেটলি ঘুরিয়ে গানে ভর্তি করে দেওয়া হলো। তাহলে মানে আমার মনে হয় প্রত্যেকটি বিষয়ের জন্য একজন যোগ্য, মানে পড়াশোনা করতে গেলেও একটি বিশেষ বিষয় নিয়ে আমার সেই জায়গাটায় একটু দক্ষতা থাকা দরকার। একেবারে জিরো লেভেল নিয়ে কিছু শুরু করা যায় না, বা দেবলীনা যেদিকে যাচ্ছেন বলতে চাচ্ছেন সেটা হচ্ছে প্রাথমিক, একদম শুরু থেকেই মানে সন্তান কোন দিকে যাবে, সন্তানকে কিভাবে তৈরি করা। গান দিয়ে শুরু করবো বলেছিলাম। নিশ্চয়ই, যে গানটির কথা আমার এখন মনে হচ্ছে, কারণ সাথে ইস্তিয়াক আছে, আমরা এই গানটিই গেয়েছিলাম গুজরাটে গিয়ে। গানটির এই গানটি আমরা গেয়েছিলাম গুজরাটের বিদেশিনীদের উদ্দেশ্যে। হ্যাঁ, ইস্তিয়াক কি জানি বলছিলেন? না, আমি যেটা বলছিলাম ওই বিদেশিনীদের ব্যাপারেই কথা বলতে গিয়ে বলছিলাম আর কি, আপনার আগের পয়েন্টটা যেটা আমি কথা বলছিলাম, যে দেখুন আমরা যখন গুজরাটে গেলাম তখন আমার কয়েকজনের সাথে পরিচয় হয়েছে, নাম বললাম না। তো ওনাদেরকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে বাংলাদেশ সম্বন্ধে কতটুকু জানো, কত কিছু ইয়ে করো, তাদের কিন্তু ওই জায়গাটাতে খুব লিমিটেড একটা জ্ঞান আছে বাংলাদেশ সম্বন্ধে। ওটা কিন্তু খুব বিস্তারিত না, এবং খুব যে ওয়েল রিনাউন্ড তা না। খুব মজার একটা বিষয় লাগলো, আমি শিওর না যে এই শোতে এটা বলে আরো কতটুকু উপরে উঠিয়ে দিচ্ছি, হিরো আলমকে তারা আমাদের একজন চেনে, ওরা চেনে এবং মনে করে যে আমাদের এখানে একজন বড় আর্টিস্ট। সো আসলে কিভাবে উপস্থাপিত হচ্ছে এটা একটা বড় বিষয়, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ওদের সাথে ইন্টারকানেক্টেড, এবং আমাদের যেহেতু এই যে আপনাদের যে কোর মিডিয়াগুলি আছে, এগুলি যেহেতু ইন্ডিয়াতে অতটা প্রচার এবং প্রসার পাচ্ছে না, তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমাদেরকে মানে পরিস্থিতিটা ওভাবে মিলছে। সো ওদের কিন্তু এটা শুধু বাংলাদেশ বলে কথা না, গুজরাটের একটা মানুষ বা নয়াদিল্লির একটা মানুষ কলকাতা সম্বন্ধে যে খুব বেশি জানে তা কিন্তু নয় জিনিসটা, কারণ ওদের ব্যাকগ্রাউন্ডটা এত ডাইভার্স। একজন বলছিলেন বিট বক্সারও, রবিন মনে হচ্ছে নামটা, ও বলছিল যে আমাদের প্রতি 50 কিলোমিটারে ঐতিহ্য চেঞ্জ হয়, কালচার সংস্কৃতির ঢং চেঞ্জ হয়, রীতি চেঞ্জ হয়। সেটি কিন্তু ট্রেনে করে যেতে যেতে কিন্তু এই পরিবর্তনটা বোঝা যায়। ওটাই বলছিলাম আর কি, যে এটা শুধু বাংলাদেশ না, এটা ইন্ডিয়া। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেই জায়গা থেকে বলা যে এই যে আমরা আমাদেরকে নিজেদেরকে কিভাবে উপস্থাপিত করছি, এই যে আমাদেরকে যেভাবে তারা চিনলো, একজনের কথা তো বলেছে বা একজন হয়তো বলেছেন, কিন্তু বাকিরাও কিন্তু নিশ্চয়ই দেবলীনা কলকাতায় ছিলেন, কলকাতার মানুষ কিভাবে চিনলো বা ভারতের মানুষ কিভাবে চিনলো, সারা বিশ্বের মানুষকে আমরা কিভাবে চেনাচ্ছি নিজেদেরকে। আমি বলবো যে ওর কথাটা শুনে আমার যেটি মনে হলো, ওরা যদি হিরো আলমকে চেনে, তাহলে আমরা আসলে আমাদের দেশটাকে ওইভাবে উপস্থাপন করতে পারি যেভাবে হিরো আলম তাকে উপস্থাপন করেছে। যে মানে সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে যাচ্ছে, যে আপনারা আমাদের দেশটাকে, আমাদের সবাইকে এমন ভাবে রিপ্রেজেন্ট করবেন যাতে তারা যেভাবে হিরো আলমকে গ্রহণ করছে সেভাবেই আমাদের দেশের ঐতিহ্যের সাথে পরিচিত হবে। ওই স্টেপ একটা কথা বলেছে, আমাদের টেলিভিশন চ্যানেলগুলো সেখানে দেখা যায় না, ভারতে দেখা যায় না বলেই কিন্তু না, ওরা কিন্তু হিরো আলমকে থ্রু ইউটিউব চিনেছে। ইউটিউব চিনেছে, যে আমাদের ঐতিহ্যগুলো যে আমরা এই যে ওখানে তো তরুণদের কথা আমি শুরুতে বলছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের তরুণরা আসলে কি নিয়ে মেতে থাকে। হ্যাঁ, এখানে কিন্তু সত্যি সত্যি যে কিছু ভালো কাজ যে হচ্ছে না তা না, অনেকে এই যে মানে এককভাবে নানা
নিজে কিছু আবিষ্কার করছে, নিজে উদ্যোক্তা হচ্ছে, আপনার মতো হয়তো কেউ হয়তো গান করছেন, আপনি টেলিভিশন বা বেতারে গান করছেন, সে হয়তো ওই সুযোগটা পাচ্ছে না, কিন্তু আজকাল ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে সে তার গানটা জানাচ্ছে। শুধুমাত্র এটাই না, আপনি দেখবেন যে গত 3-4 বছর যদি ডোমেস্টিক ট্যুরিজমের ব্যাপারটা দেখেন, ওটার উপরেও ফেসবুকের একটা ইম্প্যাক্ট আছে। অবশ্যই হয়তো আছে। ওটা আপনি ওভাবে ইকোনমিক এস্টিমেশন আনতে পারবেন না, কিন্তু আমি যা দেখতে পাই যে হ্যাঁ, ও তো বিছানাকান্দি গিয়েছে, আমিও যেতে চাই। এই ইস্তাকের এই কথাটা যে- খুবই ভালো একটা কথা। আমাদের যে মানে পর্যটন কর্পোরেশন বোর্ড, তাদের চেয়ে কিন্তু একটা যে কোনো তরুণ হোক আর যেই হোক, সে যে বিছানাকান্দিতে যে বা কোথাও যে পোস্টটা দিচ্ছে, ছবিটা দিচ্ছে, সেটা দেখে কিন্তু দেবলীনা, আরেকজন আমি বা ইন্সপায়ার্ড আপনি হচ্ছে। ইন্সপায়ার হচ্ছে বা অবশ্যই। আমি যে ইউটিউবের কথাটি বললাম, যে পরবর্তীতে আমিও আমাদের আমরা যাচ্ছি। আমাদের যে আমরা বলছি যে আমাদের ঐতিহ্য, আমাদের অনুষ্ঠান, আমাদের প্রোগ্রাম, আমাদের সবকিছু আমরা যদি ইউটিউব বেসড করি, মানে আমাদের যা কিছুই করছি সেটা যদি যেহেতু অন্যান্য দেশের কাছে তুলে ধরার জন্য, কারণ আমি এই যে ঘুরতে গেছিলাম, এটা আমি একটু শেয়ার না করেই পারছি না। ওখানে আমাদের যিনি পুরো দায়িত্বে ছিলেন, ওনার নাম ছিল অনুজ মুখার্জি। ভদ্রলোককে কিন্তু আমি চিনি না, উনিও আমাকে চেনেন না, কিন্তু উনি আমাকে দেখে বলেছিলেন, সত্যি আমার বলতেও ভালো লাগছে যে উনি আমাকে চেনেন, আমার নামটা উনি বলেছিলেন, আপনি দেবলীনা সুর, আপনার গান শুনেছি আমি ইউটিউবে। তো এই যে আমি বললাম যে এটা আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ হচ্ছে আমরা দুটো দেশে থাকি, কিন্তু একটা গানের মধ্যে দিয়ে আমরা দুজনকে একটা পরিচিত সম্পর্ক তৈরি হচ্ছি। হয়েছে। তা আমরা যদি আমাদের ঐতিহ্যগুলোকে, আমাদের কাজগুলোকে এভাবে আমরা তুলে ধরতে থাকি, শুধু আমাদের গানের পর্যটনকে। মাধ্যমে না, সবকিছুকেই না, না, আমি বলছি যে এখানে আমি একটু আবার ফিরে তাহলে আসবো আমার মনে হয় যে আমরা বেশি সবার সাথে, মানে তারাও আমাদের কালচার বা ঐতিহ্যটাকে জানতে পারবে। আমি এখানে আবার একটু ফিরে আসবো হচ্ছে ট্যুরের ব্যাপারটাতেই। এই যে আমরা ডেলিগেশন টিমটা গেলাম, এটা কিন্তু ওই 7 দিন বা 8 দিনের জন্য বিষয় না। বিষয়টা কিন্তু আমাদের শুরু হয়েছে প্রায় আরো 20 দিন আগে। যদি আমরা বলি যে আমরা পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে একটা গ্রুপ মানে তৈরি এটা একটা হয়েছে, অধ্যায়, হ্যাঁ। ওখানে আস্তে আস্তে দুজনকে চেনা শুরু করতে করতে 100 জনকে আমরা চিনেছি। পরবর্তীতে কি হলো, আমরা ওই 8 দিন ঘুরে আসলাম। ঘুরে এসে আসলে আমরা যে যার মতো নিজেদের জায়গাতে বিচরণ করে যাচ্ছি এবং ওখানে শেয়ার করছি জিনিসগুলি। সো এটাও একটা ফলো হচ্ছে। আমি দেখলাম শিবলি নোমান ভাই একটা রিপোর্ট করেছে এটার উপরে, আজকে আমরা এখানে কথা বলছি। সো এর মাধ্যমে কি হয়, নতুন প্রজন্মের মানুষগুলি খুব ইন্সপায়ার্ড হয়, মোটিভেশনাল হয় যে ওকে ফাইন, আমি কি করলে ও জায়গাতে যেতে পারি। এটা কিন্তু একটা রাইট ডিরেকশনে এবং পাশাপাশি প্রস্তুতি, যে আগামীতে যারা যাবে তারাও যে বাংলাদেশকে কিভাবে নিয়ে যাবে। যেমন আমাদের ওখানে 2 জন স্পিচ দিয়েছে, তো ওই স্পিচগুলি আমাদের আসলে রিপ্রেজেন্ট করে। সো এই যে ওই দুটো জায়গাতে যাওয়ার জন্য ব্যক্তি বিশেষ, ওটা তখন ছিল আমরা, তাই না? আমরা তো ওইখানে আমি একটা স্পিচ দিব, ওই যে ড্রিম, এটা কিন্তু সব 100 জনের মধ্যে ছিল। এবং এটা কিন্তু এই আমাদের এই স্পিচের মাধ্যমে দেখা যাবে যে 1000 জনের মধ্যে ট্রান্সলেটেড হচ্ছে না, আগামী বছর আমি দিব। তো সে তাকে এভাবে প্রস্তুত করার চেষ্টা করবে, এটা হচ্ছে আমার কাছে মনে হয় আর কি। এবং সব থেকে বড় বিষয়, মানে আমি একটু এর বাইরে, এই বিষয়গুলোর বাইরে এসে একটু বলি যে মানে আমরা তো সবাই নিজের ক্ষেত্রে সবাই ব্যস্ত, বা নিজেকে নিয়েই হয়তো বা, মানে আমাদের এর বাইরে তো আমরা আসলে ভাবিনি কখনো, কিন্তু এই 100 ডেলিগেশন এটাতে গিয়ে যেটি হয়েছে যে 100 রকমের মানুষের সাথে মেশা, কারোর সাথে রুম শেয়ার করা, মানে এমন একজনকে যাকে চিনি না তার সাথে আমি হয়তো থাকছি, এই যে শেয়ারিংস, এই যে আন্ডারস্ট্যান্ডিং বা ওভারঅল, মানে পরবর্তীতে গিয়ে কিন্তু এই আমরা হয়ে যাচ্ছি। মানে এই যে আমরা বলি যে শুধু তরুণরা না, আমরা সবাই খুব একক মানুষ হয়ে উঠছি, নিজস্বতা নিয়ে ভাবি শুধু, আমরা কতটা হতে পারছি, আমরা কতটা থাকছি। সভ্যতার বিবর্তনে যান্ত্রিকতাকে তো মুছে ফেলা যাবে না। তবে যেটা হয়েছে, যখনই আমরা সুযোগ পেয়েছি আমরা দেখিয়েছি যে আসলে আমরা কতটা কাছাকাছি থাকতে চাই একে অপরের। আমি যদি এই সফর দিয়েই শুরু করতে চাই, ওই যে দেবলীনা বললো যে এক একজন এক এক পেশায় আছে, এক এক রকম আছে। তো আমরা যখন তাজমহল দেখছিলাম, আগ্রা দেখছিলাম, তখন কিন্তু আমাদেরই একজন তরুণ স্থপতিবিদ আমাদের শুনিয়েছে যে এটাতে কি হয়েছে, হিস্ট্রিটা কি, সব কিন্তু তার কাছ থেকেই শোনা। তারপরে হচ্ছে আমরা যখন ব্যাক করলাম এই 2-3 দিনে, অলরেডি 4জন-5জন করে আমরা কিন্তু গ্রুপে দেখাও করেছি, এবং আমরা দেখলাম যে না, আমাদের কাজের ক্ষেত্রে অনেকজনের সাথে মিলে যাচ্ছে। তো যেমন আমি এদূর জানি যে একটা মেয়ে যে আর্কিটেকচারে পড়ে, সে আরেকজনকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, সে ওটা দিয়ে কোনো একটা কাজ করছে। সো এই যে শেয়ারিংটা, একজন আরেকজনকে হেল্প করার, সো এই জিনিসগুলি আসলে আমরা যখনই সুযোগ পেয়েছি আমরা কিন্তু লুফে নিতে পেরেছি, যতই আমরা যান্ত্রিকতার মধ্যেই থাকি না। কিন্তু আমরা যখনই দেখেছি যে ওইখানে গিয়ে সবাই আনন্দ করছে, সেলফি তুলছে, কিন্তু আমরা যখন জোড়াসাঁকোরে গিয়ে বসছিলাম, ওখানে গিয়ে যখন গান বাজছিল, সবাই কিন্তু চুপচাপ নিজেদের মতো করে নিজেদের জীবনটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সিমিলার এই ঘটনা হয়েছে জামে মসজিদে, যখন এটা খুব ঠান্ডা একটা পরিবেশ,
আবার এটা গান্ধী আশ্রমেও ঘটেছে। সো আসলে সবাই যে যান্ত্রিকতাকে ভালোবাসে তা নয়, যান্ত্রিকতা থেকে বের হয়ে নিজেকে আসলে অন্যের সাথে মেলাতে না পারার যে কষ্টটা, সেটাই আসলে বারবার ফুটে এখানে আসলে উঠছিল। আমি থেকে আমরা হয়ে গেছিলাম, এবং আর আবার যদি আমরা থেকে আমিতে ফিরে আসি, সেই আমির প্র্যাকটিসটা কিন্তু আমরা আমাদের পরিবার থেকেই করছি। কারণ হচ্ছে যখন একটা মা বারবার প্রেশার দিচ্ছে একটা সন্তানকে যে পরীক্ষায় প্রথম হবার জন্য, তখন সে কিন্তু সেই সারাক্ষণ পড়াশোনা করতে করতে দেখা যাচ্ছে তার আর কোনো সোশ্যাল লাইফ থাকছে না, এবং এই সোশ্যাল লাইফ না থাকতে থাকতে তার বিনোদনের হয়তো বড় জোর একটা জায়গা, সেটা একটা ফেসবুক, আর সেখানে তার একমাত্র উপাদান হয়তো বা তার সেলফি। তাহলে আসলে কিন্তু আমাদের এই কথা বলা, মানে ইনবক্সে একা একা কথা বলা, প্র্যাকটিসটা থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। যে আমরা যে একটা আড্ডাতে যেমন এখানে তিনজন কথা বলছি, কিন্তু কিছুক্ষণ পর হয়তো আমরা তিনজন তিন জায়গায় চলে গেলে ইনবক্সে আলাদা আলাদা ইস্তেকের সঙ্গে একভাবে, আপনার সঙ্গে আরেকভাবে কথা বলবো। শুধুমাত্র আমি এই বাবা মার দোষ দিব না, বাবা মারও কি হবে, যে তরুণ যারা বাবা মা আছে 35-40, তারা অফিস থেকে ফিরতে ফিরতে হয়ে যায় রাত, ঢাকা শহরের জ্যামজট পেরিয়ে। আমি যদি শুধু ঢাকার কথাই বলি, তারপর নিজেকেই কিভাবে সময় দিবে আর পরিবারকে কিভাবে, এটা তো তুমি তোমার আমার জায়গা থেকে বলছো, কিন্তু আমিও যে ব্যাপারটা আলোচনা করলাম, এটা আমাদের থেকে একটু সিনিয়র জেনারেশন, তারা কিন্তু ইনফ্যাক্ট আমাদেরও হয়তো বা এই প্রেশারটা ছিল যে পরীক্ষায় ভালো করতে হবে, কিন্তু আলটিমেটলি এই দৌড়ে এক জায়গায় যেতে হবে, দৌড়ে এক জায়গায় যেতে হবে, নিজেকে নিয়ে ব্যস্ত হতে হবে। আলটিমেটলি দেখা যায় যে আমার কোনো আত্মীয়তা বোধ বা আমার কোনো সোশ্যাল লাইফ, এবং শেষ পর্যন্ত মানে সে হয়ে যায় অনেকটা একা, কিংবা কি বলবো, এটাকে কি বলবে, এবং এই যে দৌড়ে যাচ্ছে যে চারপাশকে মানে সময় দিতে পারছি না, দেখতে পারছি না, ভুলে যাচ্ছি, এবং তার গ্রুমিংটা কিন্তু এভাবেই বেড়ে উঠছে। দিদি আসলে শিশুদের একটা পোর্শন তুললো আর একটু বৃদ্ধ বা বয়স্কদের একটা পোর্শন তুললো, আমি আসলে মিড এজের একটা পোর্শন তুললাম যে আমাদের স্ট্রাগলটা কোথায় হচ্ছে। আসলে এই সবকিছুই কিন্তু আমাদের সমাজ বাস্তবতা তৈরি করে দেয়, এবং এই সমাজ বাস্তবতায় ওই প্রথমের দৌড়ে আমরা সবাই লেগে আছি আর কি। আমরা একটু গান শুনি স্থির হওয়ার জন্য। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। প্রবীণের স্মৃতি এবং তরুণদের স্বপ্ন, তা দিয়ে তো বাংলাদেশ গড়ে উঠবে নিশ্চয়ই। হ্যাঁ, এবং সেই জায়গাতেই যে আমাদের এই যে আমরা ওই যে আবার একটু শুরুতে যাই, যে আমাদের কিছু গোছানোর বিষয় আছে, নিশ্চয়ই শিক্ষার কথা আমরা বলছিলাম, আমাদের পরিকল্পনার কথা বলছিলাম, যে শুধু তো মানে একটা সার্বিক সামষ্টিক পরিকল্পনা দরকার আছে, যে আমরা মানে খুব এককভাবে মানে মাঠে খেলছি বা লড়াইতে আছি। আমি কিন্তু এককভাবে ব্যাটিং করি না, আমার সাথে সবাই মিলে ব্যাটিং করে। ইনফ্যাক্ট আমি যে ইনস্টিটিউশনে কাজ করি, ওখানে আমরা সবাই একসাথে দলবদ্ধভাবে কাজ করি, এবং আমরা যখন বাইরে আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, তখন একসাথে আড্ডা দিই। আমি কখনো একা একা কারোর সাথে চ্যাট করি না। তো আমি তো আমার জীবন এককভাবে লিড করছি না, আমি আসলে সবাইকে নিয়ে করছি। যখন গান করে সবাই নিশ্চয়ই মানে এবং এই সেই জায়গাটাতে আমি বলবো যে হ্যাঁ, আমি যখন গান করি সেটা শুধু আমি কিন্তু সবসময় বলেও থাকি যে আমাদের অনুষ্ঠানটা দেখবেন, কারণ হচ্ছে যে গানটা তো শুধু আমার একা না, আমি গান গাইছি, কেউ তবলা বাজাচ্ছেন, কেউ কিবোর্ড বাজাচ্ছেন, কেউ গিটার বাজাচ্ছেন, তো এটাতে আবার ক্যামেরা থেকে আছেন, কেউ ডিরেক্টর আছেন, কেউ শ্রোতা, কেউ দর্শক, তো আসলে এটা তো টিম ওয়ার্ক সব থেকে বড় কথা। এবং সেই টিম ওয়ার্কটাই ঠিক মতো করা, এবং সেই টিম ওয়ার্কে আমরা মুক্তিযুদ্ধে জয় হয়েছিলাম, বাংলাদেশ তৈরি হচ্ছে, বাংলাদেশের বিজয়ের গল্প তৈরি হচ্ছে, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে সেই বিজয়ের গল্পের সঙ্গে আপনারাও সক্রিয় যোদ্ধা থাকবেন, এবং আপনাদের মতো যারা আছেন আরও সবাই তরুণরা যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, এই আড্ডায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের সময় সংলাপ দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।